দাও ফিরে সে অরণ্য, লও এ নগর, লও যত লৌহ লস্য কাষ্ঠ ও প্রস্তর। হে নব সভ্যতা, হে নিষ্ঠুর সর্বগ্রাসী, দাও সেই তপবন পূর্ণচ্ছায়া রাশি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার সভ্যতার প্রতি কবিতায় উদাত্তভাবে শহুরে জীবন ত্যাগ করতে আহ্বান জানিয়েছেন। আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসে আমরা সেই শব্দবন্ধের পুনরাবৃত্তি খুঁজে পাই আইপিসিসি ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জের 2021-এর একটি রিপোর্টে, যেখানে বলা হচ্ছে হিউম্যান ইনফ্লুয়েন্স হ্যাজ ওয়ার্মড দ্য অ্যাটমসফিয়ার, ওশিয়ান অ্যান্ড ল্যান্ড। মানুষের প্রভাবে দিন দিন উষ্ণায়িত হচ্ছে আমাদের চারপাশের পরিবেশ, প্রকৃতি, ভূমি এবং সমুদ্র। এই আইপিসিসির সমীক্ষা আরও বলছে যে 2010 থেকে 2020 এই ডিকেডটি ছিল গত 1,25,000 বছরে সবচাইতে উষ্ণতম দশক। এছাড়াও জানা যাচ্ছে যে পৃথিবীর গ্লোবাল অ্যাভারেজ টেম্পারেচার গত 1 শতকে প্রায় 1 ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। এইটা প্রতি দশকে প্রায় 0.2 ডিগ্রি সেলসিয়াস করে বাড়তে থাকছে। 2022-এ আর্থের সারফেস টেম্পারেচার 0.91 ডিগ্রি সেলসিয়াস উষ্ণ ছিল 20th সেঞ্চুরি অ্যাভারেজের তুলনায়। এসব কিছুর ফলাফল কি? ফলাফল অনেকগুলি। এক, প্রায় 1990-এর দশক থেকে 28 ট্রিলিয়ন টন বরফ গলে গেছে। প্রতি বছর হিমবাহের বরফ 1.2 ট্রিলিয়ন টন করে গলতে থাকছে। এর ফলে সামগ্রিকভাবে জলস্তর বেড়ে যাচ্ছে এবং পৃথিবীর অনেকগুলি জায়গা জলস্তরের তলায় তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 2 নম্বর প্রভাব, এই সামগ্রিক তাপমাত্রা বৃদ্ধি বা গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ বা টেম্পারেচার ইনক্রিজের জন্য প্রায় 302.4 বিলিয়ন কর্মদক্ষতা বা কাজের জন্য ঘন্টা নষ্ট হচ্ছে। অত্যন্ত গরম এক্সেসিভ হিট ওয়েভের জন্য মানুষ তার কাজ করার ক্ষমতা হারাচ্ছে। প্রায় প্রতিদিন 88 ঘন্টা করে আমরা হারাচ্ছি এই তাপমাত্রা বৃদ্ধির জন্য। সমীক্ষা থেকে দেখা যাচ্ছে যে এই শতকের শেষে পৃথিবীর বেশিরভাগ জায়গায় আর বসবাসের যোগ্য থাকবে না, হয় জলের তলায় তলিয়ে যাবে, নয়তো প্রচণ্ড উষ্ণ হয়ে উঠবে যা মানুষের বাসযোগ্য থাকবে না। এবার আমরা যদি একটু ভারতের দিকে তাকাই, 2023 সাল ছিল ভারতের সেকেন্ড ওয়ার্মেস্ট ইয়ার, দ্বিতীয় উষ্ণতম বছর, এবং গত মাসেই দিল্লিতে প্রায় 52 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা দেখা গেছে। ভারতে হিটওয়েভের জন্য প্রায় 17,362 জনের মৃত্যু হয়েছে এবং ভারতের অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, তেলেঙ্গানা এই রাজ্যগুলি সবচেয়ে ভালনারেবল পজিশনে আছে। সমীক্ষা বলছে 2030 থেকে 50 সালের মধ্যে এই ক্লাইমেট চেঞ্জের জন্য প্রায় 2,50,000 মৃত্যু প্রতি বছর হতে পারে এবং প্রায় 3.6 বিলিয়ন মানুষ বসবাস করে সেই সমস্ত জায়গায়, যে সমস্ত জায়গাগুলি এই ক্লাইমেট চেঞ্জের জন্য ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে। ক্ষতিকর গ্রিন হাউস গ্যাসের প্রভাবে এবং কার্বন ডাই অক্সাইড এমিশন রেট অত্যন্ত হারে বাড়ার ফলে বায়ু দূষণের মাধ্যমে প্রায় 9 মিলিয়নেরও বেশি মানুষ প্রতি বছর মারা যাচ্ছে এবং এর মধ্যে হটস্পট হচ্ছে সাউথ এশিয়া এবং আফ্রিকার মতন রাষ্ট্রগুলি। আমরা জানি 2015 সালে ইউনাইটেড নেশনের সমস্ত সদস্য রাষ্ট্রগুলি 2030 এজেন্ডা
নিয়েছিল সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসের জন্য, যেখানে 17টি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস নেওয়া হয়, যার মধ্যে জিরো পভার্টি, জিরো হাঙ্গার, জেন্ডার ইকুয়ালিটি ছাড়াও সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল নম্বর 6-এ বলা হচ্ছে ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশনের কথা, গোল নাম্বার 13-এ ক্লাইমেট চেঞ্জের কথা, গোল নাম্বার 14-এ লাইফ বিলো ওয়াটারকে প্রিজার্ভ করার কথা এবং 15-এ লাইফ অন ল্যান্ডকে প্রিজার্ভ করার কথা। আমরা জানি প্রায় 10,967 প্রজাতির এখন এক্সটিংশন বা বিলুপ্ত প্রায় প্রাণী হয়ে গেছে, যার মধ্যে সামুদ্রিক প্রবাল এক অতীব ক্ষতিগ্রস্ত প্রাণী। তাছাড়া আমরা জানতে পারছি যে গ্রিন সি টার্টেলেরও ভীষণভাবে প্রজনন ও বসতি সংক্রান্ত সমস্যা হচ্ছে এবং বহু বহু প্রজাতির প্রাণী এখন বিলুপ্ত প্রায়। তাই আমাদের সব সময় মাথায় রাখতে হবে কি করে আমরা পরিবেশকে যত্ন নিতে পারি। তার যে ক্ষতি হয়ে গেছে সেটা অপূরণীয়, কিন্তু আমরা পারি পরিবেশের আরও ক্ষতি হওয়া থেকে আটকাতে। আমরা নিজেদের জীবনে ছোটোখাটো চেঞ্জ করতে পারি, যেমন প্লাস্টিক ইউজ না করা, যেমন জলের অপচয় না করা, যেমন ডিজেল গাড়ির ব্যবহার না করে সাইকেল ইত্যাদির ব্যবহার করা। এছাড়া আমরা অন্যদেরকেও উৎসাহ দিতে পারি পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য, গাছ লাগানোর জন্য, প্লাস্টিক বর্জন করার জন্য, এবং আমরা প্রত্যেকে একজন সোনাম ওয়াংচুক বা একজন গ্রেটা থানবার্গ হয়ে উঠতে পারি, যে প্রশ্ন করতে পারে হাউ ডেয়ার ইউ, হাউ ডেয়ার ইউ টু চেঞ্জ আওয়ার ক্লাইমেট, হাউ ডেয়ার ইউ ড্যামেজ আওয়ার এনভায়রনমেন্ট। Today, I, Ankita Mohi, will speak some few lines on the theme of World Environment Day. Every year on June 5, the world comes together to celebrate World Environment Day. It's a day to stop, reflect and take action to protect our amazing planet. Each year, World Environment Day has a special theme. This year, the theme is land restoration, desertification and drought resilience. It's about bringing back healthy land, preventing deserts from growing and dealing with water shortages. Trees, healthy soil and clean water are vital for a healthy planet. I will discuss about land restoration in brief. Land restoration is the process of restoring degraded or damaged land to a healthy and productive state. It can involve various activities such as reforestation, soil improvement, erosion control, water management, biodiversity conservation. Land restoration is important for many reasons, such as firstly, it can improve the livelihood and well-being of people who depend on land for food, income and other services. For example, restoring degraded agricultural land can increase crop yields, reduce poverty and enhance food security. Secondly, it can protect and enhance the natural environment and its functions such as water regulation, nutrient cycling and habitat provision. For example, restoring forest land can improve water quality, reduce greenhouse gas emissions and support wildlife diversity. And lastly, it can contribute to global and local goals and commitments such as the Sustainable Development Goals, the Paris Agreement. For example, restoring a land can help to achieve targets on poverty reduction, climate action and land degradation neutrality. The other two themes, desertification and drought resilience, will be discussed by Parmita Mukherjee. Thank you. আমার নাম পারমিতা মুখার্জি। আজকে আমি আলোচনা করব বিশ্ব পরিবেশ দিবস 2024-এর থিম ডিজার্টিফিকেশন অ্যান্ড
ড্রপ রেজিলিয়েন্স কি? প্রথমে বলি ডেজার্টিফিকেশনটা কি। কোনো মরু অঞ্চলে প্রাকৃতিক কারণ অর্থাৎ জলবায়ু পরিবর্তন, খরার হার বৃদ্ধি, ভূমিক্ষয় বৃদ্ধি ইত্যাদি এবং অর্থসামাজিক কারণ যেমন ভূমির ব্যবহার, ভৌম জলের অতিব্যবহার ইত্যাদি কারণে মরুপ্রায় অঞ্চলটি সম্প্রসারিত হতে থাকে, তখন তাকে ডেজার্টিফিকেশন বলে। সারা পৃথিবীর প্রায় 20% জমিতে ডেজার্টিফিকেশন দেখা যায়। এর ফলে কৃষি জমি ধ্বংস হচ্ছে, জীববৈচিত্র্য হ্রাস পাচ্ছে এবং কৃষি জমির উর্বরতা হ্রাস হচ্ছে এবং ভৌম জলের ভাণ্ডার হ্রাস পাচ্ছে। মরুকরণ অর্থাৎ ডেজার্টিফিকেশনের জন্য ভৌম জলস্তর ক্রমশ হ্রাস পাচ্ছে, ফলে সারা পৃথিবী জুড়ে জল সংকট দেখা দিচ্ছে। মরুকরণ অর্থাৎ ডেজার্টিফিকেশন রোধ করার জন্য প্রতিটি দেশের সরকারকে, এনজিওকে এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এবং বিভিন্ন কমিউনিটিসকে একসঙ্গে এফরেস্টেশন এবং অ্যাওয়ারনেস প্রোগ্রামের উপর জোর দিতে হবে, সেগুলোর উপর কাজ করতে হবে। এর ফলে আমরা ডেজার্টিফিকেশনকে নিয়ন্ত্রণে আনতে পারি। নেক্সট টপিক হচ্ছে ড্রপ রেজিলিয়েন্স। কোনো অঞ্চলে দীর্ঘ সময় ধরে বৃষ্টি না হলে সেই অঞ্চলে খরা দেখা দেয়। ড্রপ রেজিলিয়েন্স হল এই খরাপ্রবণ অঞ্চলে বসবাসকারী প্রতিটি মানুষ ও ইকোসিস্টেমের ক্ষমতা, যে তারা কীভাবে এই প্রকার পরিস্থিতিতে নিজেদেরকে রক্ষা করে ও সেই পরিস্থিতি কাটিয়ে ওঠে। এই খরাপ্রবণ অঞ্চলগুলিকে রক্ষা করতে হলে আমাদের এশিয়ান ইরিগেশন নেটওয়ার্ক ওয়াটার হারভেস্টিং টেকনিক ব্যবহার করতে হবে। এছাড়াও রেইন ওয়াটার হারভেস্টিং, ট্রি প্লান্টেশন এবং অ্যাওয়ারনেস প্রোগ্রামের আয়োজন করতে হবে, যাতে আমরা এই খরাপ্রবণ অঞ্চলটিকে রক্ষা করতে পারি। আজ বিশ্বের প্রতিটি দেশই এই সমস্যার সম্মুখীন হচ্ছে। এই সমস্যা সমাধানের জন্য প্রতিটি দেশকে একত্রিত হয়ে কাজ করতে হবে, তবে আমরা এই সমস্যার সমাধান করাতে পারব। বিশ্ব পরিবেশ দিবস 2024-এর এই থিমটি আমাদের ভাবতে বাধ্য করে কেন আমাদের জন্য ল্যান্ড ডিগ্রেডেশন, ডেজার্টিফিকেশন অ্যান্ড ড্রপ রেজিলিয়েন্স এত জরুরি, যা কিনা পরিবেশ সংরক্ষণের জন্য অতি প্রয়োজনীয়। নমস্কার, আমি জয়দীপ দাস, বিএড পাঠ্যক্রমের 4th সেমেস্টারের ছাত্র। আজ আমি কথা বলতে চলেছি মিলেট চাষ এবং পরিবেশের উপর তার প্রভাব নিয়ে। এখন প্রথমেই যে বিষয়টি আমাদের জানা দরকার তা হলো মিলেট কি। ধান কিংবা গমের কথা তো আমরা সকলেই জানি। মিলেট এই ধরনেরই এক প্রকার দানা শস্য। দানা শস্যগুলি তুলনায় একটু ক্ষুদ্র আকারের হয়ে থাকে। এখন আমরা যদি এই মিলেটের বিশেষত্বের দিকে একবার দৃষ্টি দিই, তাহলে আমরা দেখতে পাবো এই মিলেটগুলি খাদ্যগুণে ভরপুর। প্রথমত, মিলেট থেকে ধান কিংবা গমের মতোই আমাদের শরীরে আমরা শর্করা পাই, কিন্তু শর্করার সাথে সাথেই যে চিন্তাটি আমাদের মাথায় আসে তা হলো শর্করার পরিমাণ। রক্তে শর্করার পরিমাণ বেড়ে গেলে আমরা মধুমেহ রোগ বা ডায়াবেটিসের তার একটা সম্ভাবনা থেকে যায়। তো এই দিক থেকে মিলেট অত্যন্ত উপকারী। তার কারণ মিলেট যে দানা শস্যগুলি রয়েছে, জোয়ার, বাজরা কিংবা রাগি, সেগুলির গ্লাইসেমিক ইন্ডেক্স কম হওয়ার কারণে রক্তে শর্করার পরিমাণ সেভাবে বাড়তে পারে না আমরা যদি এই শস্যগুলি গ্রহণ করি। এছাড়াও আমরা বলতে পারি যে মিলেট আমাদের অতিরিক্ত ওজন কমাতেও সাহায্য করে। মিলেট অধিকাংশ ক্ষেত্রে গ্লুটেন ফ্রি হয়, ফলে যারা গ্লুটেন রেজিস্ট্যান্ট থাকেন তাদের পক্ষেও মিলেট গ্রহণ করা সহজতর। এরকম অনেকগুলি খাদ্য গুণ বা সুস্বাস্থ্যকর গুণ এই মিলেটের রয়েছে। কিন্তু প্রশ্ন উঠতেই পারে যে আজ এই পরিবেশ নিয়ে ভিডিওতে আমি মিলেটের কথা কেন বলছি। তাহলে আমরা এবার লক্ষ্য রাখি যে পরিবেশে আমরা যখন চাষ করছি মিলেট, তখন কি কি প্রভাব ফেলছে মিলেট চাষ আমাদের পরিবেশে। ধান কিংবা গম এই দানা শস্যগুলি চাষের সাথে মিলেট চাষের যে প্রধান পার্থক্যটি রয়েছে তা এরকম। ধান চাষের জন্য সবচেয়ে বেশি পরিমাণে জলের প্রয়োজন হয়। আমাদের দেশে কিছু অঞ্চল আছে ধান উৎপাদনকারী অঞ্চল, যেমন পশ্চিমবঙ্গ তার মধ্যে একটি উল্লেখযোগ্য অঞ্চল, যেখানে জলের প্রাচুর্য রয়েছে। তাই ধানের ফলন
ব্যাপকভাবে হয়। কিন্তু এমন কিছু অঞ্চল রয়েছে যেখানে ধানের উৎপাদনের জন্য জলের প্রাচুর্য নেই, তবুও আমরা সেখানে দেখতে পাচ্ছি আজকাল যে ধানের উৎপাদন করা হচ্ছে। ফলে জলের যোগানে কোথাও ঘাটতি থেকে যায়, কিংবা অতিরিক্ত পরিমাণে জল সিঞ্চন করার জন্য জলের অভাব দেখা দিতে পারে। কিন্তু আমরা যদি মিলেটের দিকে তাকাই, মিলেটের যে শস্যগুলি রয়েছে সেগুলি উৎপাদন করতে বেশি পরিমাণে জলের প্রয়োজন হয় না। তার সাথে সাথে মিলেট শস্যগুলি এইভাবে জলাভাবকে রোধ করতে পারে, খরাকে রোধ করতে পারে। এই 2024 সালে আমাদের বিশ্ব পরিবেশ দিবসের যে মূল ভাবনাগুলি রয়েছে, বিষয় ভাবনাগুলি রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য দুটি বিষয় ভাবনা হলো আমাদের যে ভূমিক্ষয় তাকে রোধ করে ভূমিকে পুনরায় উর্বর ভূমিতে পরিণত করা, এবং তার সাথে সাথে খরা রোধী কিছু প্রক্রিয়া বা প্রযুক্তির তৈরি করা। এখন আমি যদি মিলেটের চাষের দিকে দেখি, তা সহজেই আমাদের এই দুটি ক্ষেত্রে সাহায্য করতে পারে। তার কারণ জলের পরিমাণ কম হওয়ার সাথে সাথেই মিলেটের চাষে আমরা জৈব চাষের উপর সম্পূর্ণভাবে নির্ভর করতে পারি। আমাদের কোনো রাসায়নিক সারের প্রয়োজন হয় না, কীটনাশকের প্রয়োজন হয় না। এই দিক থেকেও দেখতে গেলে আমরা প্রকৃতিকে রক্ষা করতে পারি মিলেট চাষের মাধ্যমে। তাছাড়াও যদি আমরা দেখি সময়ের দিকটা, গম তৈরি হওয়ার সময়ের যে সময়সীমার মধ্যে গম তৈরি হয়, গমের উৎপাদন হয় সম্পূর্ণরূপে, তার তুলনায় অনেক কম সময় আমরা মিলেট উৎপাদন করতে পারি। এছাড়াও প্রত্যেকটি খাদ্যশস্যই প্রক্রিয়াকরণের মাধ্যমে আমাদের সামনে আসে খাবার রূপে। সেই খাদ্যদ্রব্য প্রক্রিয়াকরণে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়, সেটাও দেখা গিয়েছে মিলেটের ক্ষেত্রে তুলনায় অনেক কম অন্যান্য খাদ্যদ্রব্যের, অন্যান্য দানা শস্যের তুলনায়। তাই পরিবেশ বলতে আমরা বুঝি মানুষ এবং তার চারপাশের জগৎ। এখন যদি আমরা মিলেটের দিকে একবার লক্ষ্য রাখি, তাহলে আমরা দেখতে পাবো যে মিলেট যেমন মানুষের সুস্বাস্থ্য বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, তেমনি আমাদের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার ক্ষেত্রেও মিলেট চাষ খুব উপকারী হতে পারে। এবং এই কারণেই জাতিসংঘ গত বছর অর্থাৎ 2023 সালকে মিলেট বর্ষরূপে ঘোষণা করেছিল। তাই আমাদের উচিত মিলেট চাষের প্রয়োজনীয়তা সম্পর্কে আরো সচেতন হওয়া এবং মিলেট চাষ এবং মিলেটকে আবারও আমাদের খাদ্যাভ্যাসের অন্তর্ভুক্ত করা। ধন্যবাদ। Hello everyone, I wish you all a happy World Environment Day. Today I would like to share with all of you a short write-up of mine about one of the most simple and humble environmental warriors of our country as a tribute to her. So imagine a small village nestled deep within the verdant forests of Karnataka. In this village, surrounded by the whispering trees and the chirping of 1,000 birds, lived a young girl. She was not much different from the other children, barefoot, her hair wild and free, her laughter echoing through the bamboo groves. But there was something about her, something that even the elders could not quite put their fingers on. The girl's story begins in a modest hut, where she lived with her parents and her siblings. Her father was a laborer and her mother a homemaker. Life was simple for the girl, yet tough. The family didn't have much, but they had each other. And they had the forest. The forest, with its towering trees and mysterious shadows, was their playground as well as their protector. But then, one monsoon afternoon, tragedy struck. The girl's father fell ill. The village healer did what he could, but the illness was too strong.
and soon her father passed away. The family was heartbroken. The girl's mother, a resilient woman, held her children close and vowed to keep the family together. Despite the sadness, life had to go on. The girl, even in her grief, found solace in the forest. Along with her mother, she started to work in a nursery as a day laborer. She would spend hours wandering among the plants and the trees. It was a sanctuary, a source of life and sustenance for her. She saw how the forest provided food, medicine, and shelter. She also saw how it was being slowly destroyed by those who did not understand its importance. She felt a deep connection to the forest, as if it were speaking to her in a language that only she could understand. The young woman joined her mother, and together they planted sapling after sapling. As they worked, her mother spoke of the importance of trees, how they held the soil together, brought rain, and provided homes for countless creatures. The young woman listened intently, absorbing every word told by her mother. From that day on, she made it her mission to protect and nurture the forest. She began planting more trees just as her mother had taught her. She would collect seeds from the forest floor and carefully nurture them until they were ready to be planted. Her dedication did not go unnoticed. The villagers, seeing her tireless effort, began to call her the forest daughter. Her work was not easy. There were many who did not understand why she was so determined to plant trees. They saw the forest as a resource to be exploited, not a treasure to be preserved. But the forest daughter was undeterred. She knew that every tree she planted was a step towards a better future for her village and for the world as well. She could understand and speak the language of the trees. Her extensive knowledge encompassed over 3,000 medicinal plants. Her dedication and hard work began to attract attention of people beyond her village. Environmentalists and scientists came to see her work, amazed by what she had accomplished with such simple means. They marveled at her deep understanding of the forest and her unwavering commitment to its preservation. Now, one morning, as she was tending to her saplings, a group of visitors arrived at her doorstep. They brought with them an important-looking envelope. Inside was a letter informing her that she had been awarded with the prestigious Padma Shri, one of the India's highest civilian honors. The forest daughter was naturally astonished. She had never sought recognition or fame. She simply wanted to protect the forest that she loved so dearly. As she stood on the stage to receive the award, finally, she thought of her father, her mother, and all the village women who had taught her to plant trees. She thought of the countless trees she had planted and the lives they would touch. With tears in her eyes, she accepted the award, not for herself, but for the forest and all those who had supported her entire journey. This remarkable woman is none other than Tulsi Gaura, the encyclopedia of the forest as she is affectionately called. Tulsi Gaura's story is a testament to the power of one person's dedication and love for the environment. On this World Environment Day, let us draw inspiration from her life and commit ourselves to protecting our planet. Thank you.
সবাইকে বিশ্ব পরিবেশ দিবসের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি পরিবেশ সচেতনতা সম্পর্কে কিছু কথা বলছি। পরিবেশকে সুস্থ ও স্বাভাবিক রাখার জন্য পরিবেশ সচেতনতা খুবই জরুরি। আজ আমরা এক ভয়ঙ্কর সংকটের মুখোমুখি। এই সংকট বিশেষ কোনো দেশের নয়, বিশেষ কোনো জাতিরও নয়। এই সংকট আজ বিশ্বজুড়ে। বিশ্বের পরিবেশ আজ নানানভাবে দূষিত। এই দূষণ আজ ভয়ঙ্কর এক ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে আমাদের। আজ আকাশে, বাতাসে, জলে, মাটিতে সর্বত্রই মহাত্রাস। শিল্পায়ন ও নগরায়নের জেরে গোটা বিশ্বজুড়েই পরিবেশ দূষিত হচ্ছে। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড প্রভৃতি গ্যাসের আনুপাতিক হার ক্রমেই বাড়ছে। এর ফলে বৃষ্টির জলে অ্যাসিডের পরিমাণ বেশি হচ্ছে। এই অ্যাসিড বর্ষণ অরণ্যে মহামারী সৃষ্টি করছে। দ্রুত ধ্বংস হয়ে যাচ্ছে বিপুল অরণ্য। প্রতি বছর বাতাসে বিপুল পরিমাণে অক্সিজেন কমছে। বিজ্ঞানের অপব্যবহারে ভূপ্রকৃতির ওপর অত্যাচার বাড়ছেই। উৎপাদন বৃদ্ধি করতে গিয়ে জমিতে নানান প্রকারের রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা হচ্ছে। এর ফলে মাটি দূষিত হচ্ছে। এই সব বিপজ্জনক রাসায়নিক সার দ্বারা প্রস্তুত কৃষিজাত সামগ্রী থেকে নানান জটিল ও কঠিন রোগ দানা বাঁধছে আমাদের শরীরে। বায়ু দূষণের অন্যতম কারণ হলো নিউক্লিয় আবর্জনা, কয়লা পুড়িয়ে কার্বন ডাইঅক্সাইড বাতাসে ছড়িয়ে দেওয়া, কলকারখানার দূষিত গ্যাস, যানবাহনের জ্বালানির পোড়া গন্ধ বাতাসে মিশে বাতাস দূষিত হচ্ছে। দূষণের ফলে মানুষকে শ্বাসকষ্ট, ক্যান্সারের মতন দুরারোগ্য ব্যাধিরও শিকার হতে হচ্ছে। বিশ্ব উষ্ণায়নের প্রভাবে মেরু অঞ্চলের বরফ গলছে এবং সমুদ্রতলের উচ্চতা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এর ফলে আমাদের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে হচ্ছে। পরিবেশ রক্ষায় আমাদের ভূমি, জল, বায়ু প্রভৃতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। যেহেতু আমরা পরিবেশের উপর একান্তভাবে নির্ভরশীল, তাই পরিবেশ সংরক্ষণ ছাড়া আমাদের কোনো বিকল্প নেই।
বিশ্বকে বসবাসযোগ্য করার লক্ষ্যে দূষণমুক্ত বিশ্ব গড়ার অঙ্গীকার নিয়ে আমাদের সকলকেই এগিয়ে যেতে হবে। ধন্যবাদ। আজ বিশ্ব পরিবেশ দিবস। আজকের এই বিশেষ দিনে আমার পরিবেশনায় কবি সুমন বিশ্বাসের লেখা একটি কবিতা, বিশ্ব পরিবেশ দিবস। 5ই জুন হলো পরিবেশের দিন, বাকি 364 দিনই আমরা উদাসীন। জেনেভা, রিও, কিয়োটো কিংবা মন্ট্রিলে আলোচনা শুধু থেমে যায় চায়ের টেবিলে। এক দেশ খুঁজে বেড়ায় অন্য দেশের ভুল, পরিবেশ বিজ্ঞানীরা ছেড়েন মাথার চুল। গ্রিনহাউস গ্যাসে ভূলোক যাচ্ছে ভরে, রাষ্ট্রের দোষ ঢাকা পড়ে শুধু চাকার জোরে। গরম হচ্ছে বিশ্ব আর মেরুর বরফ গলছে, বাড়ছে জলস্তর, এটা বিজ্ঞানীরা বলছে। তেল কয়লা পুড়িয়ে চলে সভ্যতার চাকা, বাড়ছে নগর উন্নয়ন, বন হচ্ছে ফাঁকা। যে পরিবেশে বাস করি সেটাই করছি নষ্ট, জ্ঞান পাপীরা তাও বুঝি না বসুন্ধরার কষ্ট। গাছ বাঁচলে বাঁচবে জীবন, বাঁচবে পরিবেশ, শিশুর বাসযোগ্য হবে পৃথিবীর সব দেশ। জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে প্লাস্টিক ক্যারি ব্যাগে, এই পৃথিবীর কল্যাণ তাই প্লাস্টিক ত্যাগে। আসুন সবাই গাছ লাগাই, গাছ বাঁচিয়ে রাখি, বসুন্ধরার বুকে সবাই মিলেমিশে থাকি। পরিবেশ যেমন আমাদের আগলে রেখেছে, ঠিক তেমন করেই আগলে রাখি চলুন এই পরিবেশকে এবং পরিবেশের এই উপাদানগুলিকে। আসুন আজকের এই বিশেষ দিনে আমরা শপথ করি, অনেক হলো বৃক্ষচ্ছেদন, কলকারখানার দূষিত ধোঁয়া। আসুন এবার সবুজ বাঁচাই। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি, আমি পেয়েছি মোর স্থান বিষয়ে, তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা। অসীম কালে দেহিলোলে জোয়ার ভাটায় ভুবন দোলে, নারীতে মোর রক্ত ধারা লেগেছে তার টান বিষয়ে, তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা।
ঘাসে ঘাসে পা ফেলেছি, বনের পথে যেতে ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে, ছড়িয়ে আছে আনন্দের দান, বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান, কান পেতেছি, চোখ মেলেছি ধরার বুকে, প্রাণ ঢেলেছি জানার মাঝে অজানারে, করেছি সন্ধান।